স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আছি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঢাকার কেরানীগঞ্জে কাত হয়ে পড়ে গেছে 3 তলা ভবন, আহত 5। এলাকায় আতঙ্ক, 5টি বাড়ি পরিত্যক্ত ঘোষণা। এখনও সরেনি পুরান ঢাকার রাসায়নিকের গুদাম, চকবাজার সহ ব্যস্ততম বাণিজ্যিক এলাকাগুলো আগের মতোই আগুনের উচ্চ ঝুঁকিতে। সিলেটে সৎ মা, ভাই ও বোনকে ছুরিকাঘাতে হত্যা, অস্ত্রসহ অভিযুক্ত সৎ ছেলে গ্রেপ্তার। করোনার টিকাদানের আনুপাতিক হারে দক্ষিণ পূর্ব এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ফেব্রুয়ারিতেই উঠতে পারে শীর্ষ 10 তালিকায়। আইপিএলে বেশি সময় খেলতে ছুটি পেলেন সাকিব আল হাসান, থাকছেন না শ্রীলঙ্কা সফরে। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছে পুরো খবরে। কেরানীগঞ্জের মধ্য চড়াইল এলাকায় অবৈধভাবে গড়ে তোলা 3 তলা ভবন ডোবার উপর হেলে পড়ে 5 জন আহত হয়েছেন। সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, কোনো রকম নিয়ম নীতি তোয়াক্কা না করেই অবৈধভাবে ডোবার উপর নির্মাণ করা হয়েছিল ভবনটি। এই ঘটনায় আহত 5 জনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে আশপাশের 5টি বাড়ি পরিত্যক্ত ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ছুটির দিনে সকালে যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে, ঠিক সে সময় কেরানীগঞ্জের চড়াইল এলাকার 3 তলা ভবনটি কাত হয়ে হেলে পাশের ডোবায় পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ভিতরে বেশ কয়েকজন অবস্থান করছিল। আহত 5 জনকে উদ্ধারের পর নেওয়া হয় হাসপাতালে। টোটাল 7 জন লোক ছিল, 2 জন বেরিয়ে আসে, বাট বাকি যে 5 জনের মধ্যে 3 জন মহিলা, 1 জন পুরুষ এবং 1 জন ইনফ্যান্ট শিশু ছিল। এই 5 জনকে উদ্ধার করে তারা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসী জানায়, কেরানীগঞ্জের পূর্ব চড়াইলে একটি খালের পাশে ছিল 3 তলা ভবনটি। সকালে হেলে পড়ার সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ধুম করে একটা আওয়াজ হইলো পরে বিল্ডিংটা আস্তে করে বৈশা গেল। 7টার দিকে এই বাড়িটা অতর্কিত ভাবে আর কি পড়ে যায়, তো ভিতরে 6-7 জন লোক ছিল। এই ঘটনার পর আশেপাশের 5টি বাড়ি পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। এখানে আরেকটি ভবনে ফাটল দেখা গেছে। ওই ভবনটি আমরা ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করে সেই ভবনটিও ফাঁকা হয়ে গেছে। সর্বমোট আমরা 5টি ভবন পরিত্যক্ত ঘোষণা করেছি। এই 5টি ভবনের কোনো ধরনের কাগজপত্র তারা আমাদেরকে দেখাতে পারেনি। ভবনটি নির্মাণে যথাযথ নিয়ম মানা কিংবা অনুমোদন ছিল কিনা সে বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন এবং যে 5 জন আহত হয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন আছে, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার হাতে? একেবারে প্রথম থেকে যদি বলি, সকাল 7টার কিছু পরে কিন্তু হঠাৎ করে এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি, এই ভবনটি উল্টোভাবে কিন্তু আসলে উল্টো হয়ে ঢেলে পড়ে যায়। এবং একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই ভবনটির মালিক যারা রয়েছেন তাদের আজকে একটি অনুষ্ঠান ছিল, যার কারণে সকাল থেকেই তারা ঠিক বাইরে অবস্থান করছেন। ভবনের ভিতরে মাত্র 7 জন অবস্থান করছিলেন। যখন 7টার দিকে ভবনটি ঢলে পড়ে আশেপাশের যে সকল মানুষজন রয়েছেন তারা মনে করেছেন হয়তো ভূমিকম্প হচ্ছে, অনেক জোরে আওয়াজ হয়েছিল। তারপরে তারা বেরিয়ে এসে দেখে যে ভবনটি পিছনে ঢেলে পড়েছে। তারপরেই এখানে যারা আছেন স্থানীয়রা ভিতর থেকে 7 জনকে উদ্ধার করা হয়। 2 জনের অবস্থা কিছুটা খারাপ থাকে, তাদেরকে সেখানে ভর্তি রাখা হয়। বাকি 3 জনকে কিন্তু ইতিমধ্যেই তারা এখানে চলে এসেছেন। এবং ভবনের বিষয়ে যেহেতু এই ভবনটি সহ তার পাশের 5টি ভবনকে ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক তার পাশের ভবনটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ডোবার উপরে এই যে পিলারটি বসানো হয়েছে, সেই পিলারের উপরে কোনো রকমভাবে পিলারটি বসিয়ে তারা কিন্তু এই ভবনটি তৈরি করেছে। এবং এই যে 5টি ভবনকে ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেই ভবনগুলো থেকে ইতিমধ্যেই যারা রয়েছেন বাসিন্দা তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তার
গ্যাস সংযোগ সেগুলোকে বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে এবং এই এলাকায় এরকম আরো কোনো অনুমোদনহীন বাড়ি রয়েছে কিনা সেটি স্থানীয় প্রশাসন তারা ইতিমধ্যেই তাদের জনবল নিয়োগ করেছে, সেটিকে তারা অনুসন্ধান করে দেখছে এবং সেই বাড়িগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হবে। এই যেই ভবনটি পড়ে গেছে সেই ভবনটি 2000 সালে এই ভবনটিকে নির্মাণ করেছিলেন জানে আলম নামে একজন ব্যক্তি। তিনি জানিয়েছেন যে অত্র এলাকায় কোনো বাড়ি নির্মাণ করতে গেলে সেই অর্থে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, যার ফলে উনি যখন 21 বছর আগে ভবনটি নির্মাণ করেছিলেন তারও তেমন কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়নি। সেক্ষেত্রে একটি প্রশ্ন বাড়িতে বা যেখানে কোনো অনুমোদন দেওয়া নেই, কোনো নকশা করে দেওয়া নেই, সেই ভবনটিতে কিভাবে বৈদ্যুতিক সংযোগ, গ্যাস সংযোগ তারা দিল এবং সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন যারা, তাদের কোনো গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়টি হয়তো বের হয়ে আসবে। যদিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছ থেকে কোনো রকমের তদন্ত কমিটি গঠন করা হবে কিনা সেই বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি, তারা কোনো নির্দেশনা দেননি। তবে তদন্ত কমিটি, আপনি যেমনটি বলছিলেন যে বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ বাসাগুলোতে ছিল, তো সেটি কিভাবে আসলে পেল এ বিষয়ে সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলতে পেরেছিলেন কিনা? দেখুন, এখানকার এসি ল্যান্ড যিনি এসেছিলেন তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে যেহেতু আপনারাই বলছেন যে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, এই ভবনটি সহ আরও 4টি ভবন, সব মিলে 5টি ভবন, তাহলে এই ভবনটিতে কিভাবে বা এই 5টি ভবনে কিভাবে বৈদ্যুতিক গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, তিনি যেটি বলছেন যে প্রাথমিকভাবে তারা কোনো কাগজপত্র দেখাতে না পারলেও তারা সেটির জন্য সময় চেয়েছেন, তখন তাদেরকে সময় দেওয়া হলে তারপরে তারা সেটিকে দেখবেন যে কিভাবে এই বিষয়গুলো করা হলো এবং সেই জন্যই আসলে তদন্ত কমিটি গঠন করা হবে কিনা বা তদন্ত কমিটি গঠন করার পরে কিন্তু সেই বিষয় তথ্যগুলো জানা যাবে। এখন প্রাথমিকভাবে আসলে সেই কিছু বলতে পারেনি এবং এইরকম আরো কোনো ভবন রয়েছে কিনা সেই বিষয়টিও তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং মূল কারণ কি বা কিভাবে এই সংযোগগুলো দেওয়া হলো সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত কমিটি গঠন হলে তার প্রতিবেদনের পরে জানা যাবে যে মূল ঘটনাটা আসলে কি ছিল এবং কিভাবে 20-21 বছর ধরে এইরকম ভবনটি বা এইরকম ভবন আরো যেগুলো রয়েছে সেগুলো আসলে এখানে রয়েছে, কারো মদত রয়েছে কিনা বা কারো সেখানে গাফিলতি রয়েছে কিনা সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রায়হান, যে ভবনটি হেলে পড়েছে সেই ভবনটিতে কতগুলো পরিবার বসবাস করত, এই মুহূর্তে তারা এখন কোথায় আছে? আর যে 5 জন আহত বলছি আমরা, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তারা তো হাসপাতালে ভর্তি আছেন। দেখুন, হাসপাতালে এখন পর্যন্ত 2 জন রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ভবনটিতে কিন্তু আসলে ভাড়াটিয়া থাকতেন না বলে বাড়িওয়ালা আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে এই ভবনটিতে তারা তাদের পরিবারের সদস্য সহ তারা এখানে থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই ভবনটির ঠিক সাথেই কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটি টিন শেড ঘর রয়েছে। এই টিন শেড ঘর এবং পাশে যে 2টি টিন শেড ঘর সহ এই ভবনটি পুরোটি মূলত এখানে থাকেন এবং এই যে ভবন পাশের যে ঘরটি রয়েছে এখানে মূলত এই ভবনে বা এই বিল্ডিংটিতে আজকে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছিল, শুক্রবার কোনো একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, পারিবারিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কিন্তু আয়োজন চলছিল সে ভোরবেলা থেকে এবং ভোরবেলা থেকে যখন আয়োজন চলছিল তখন থেকেই তারা মূলত ঘরের বাইরে ছিল এবং যে টিন শেডটি আমি কিছুক্ষণ আগে দেখালাম সেই টিন শেডে তারা অবস্থান করছিল, ঘরের ভিতরে কিন্তু মূলত কেউ ছিল না। এবং এই ভবনটির ভিতরে আমরা যেমনটি জানতে পেরেছিলাম জানে আলম, তার স্ত্রী, তার ছেলে, তার ছেলের স্ত্রী, তার একজন নাতনি সহ তার মা এবং অবস্থান করছেন। শুধুমাত্র জানে আলম যিনি বাড়িটির মালিক, তার মা কিছুটা আহত হয়েছেন, তার হাত এবং মাথা কয়েক জায়গায় কেটে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং যে শিশু বাচ্চাটি রয়েছে সে কিছুটা আহত হয়েছে এবং বাকি যে 3 জন তারা কিন্তু তেমন গুরুতর আহত নন বলেই তাদেরকে সেখান থেকে আসলে এখানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে যেই 2 জন আহত হয়েছেন তারাও গুরুতর আহত হননি, কারণ বিল্ডিংটি কিন্তু এক কথায় ধসে পড়েনি। আমরা যেমনটি দেখে থাকি বিভিন্ন সময় যে বিল্ডিংটি ধসে পড়ে উপর থেকে ক্রমান্বয়ে নিচে দিকে চলে আসে, কিন্তু এই যে বিল্ডিংটি সেটি কিন্তু ঠিক উল্টো হয়ে পিছন দিকে পড়ে গেছে এবং উল্টো হয়ে পিছন দিকে একেবারে দৃশ্যমান। আপনি সেই পিলারটি দেখতে পাচ্ছেন যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলি কিন্তু একেবারেই ভঙ্গুর এবং পিলারটি যেখানে স্থাপন করা হয়েছিল সেটিও কিন্তু একেবারেই নড়বড়ে একটি জায়গায়, একেবারে খালি চোখে সেটি বোঝা যাচ্ছে। যদিও এই ভবনটি দোতলা করা হয়েছিল, তারপরে আরেকতলা করে সেখানে টিন শেড করা হয়েছিল এমনটি বাড়ির মালিক দাবি করছেন এবং অত্র এলাকায় দর্শকদের আবার একটু জানিয়ে দিতে চাই যে ভবনটি কত সালে নির্মাণ করা হয়েছিল এবং ভবন নির্মাণের সময় নিশ্চয়ই নকশা করা হয়েছিল, তো সে সময়কার ইঞ্জিনিয়ার বা ঠিকাদার যে কাজটি করেছিল ভবনটির তাদের কারো কোনো খোঁজ পেয়েছেন কিনা, তাদের সাথে কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা?
বিষয়টা হচ্ছে যে ভবনটি নির্মাণ করা হয়েছিল 2000 সালে এবং 2000 সাল মানে এখন 2021 সাল মানে 21 বছর আগে কিন্তু এই ভবনটি নির্মাণ করা হয়েছিল এবং এই বাড়ির যিনি মালিক তিনি কিন্তু দাবি করছেন ভবনটি যখন নির্মাণ করা হয়েছিল প্রথমে তার একতলা করেছেন, তারপরে কয়েক বছর কাটিয়েছেন, তারপর তার আরও একতলা উঠিয়েছেন, তারপরে কয়েক বছর কাটিয়েছেন, তারপরে তারা তৃতীয় যে তলাটি সেটি তারা নির্মাণ করেছেন। তবে সেই ক্ষেত্রে কারা ঠিকাদার ছিল, গ্যাস সংযোগ কারা দিয়েছেন, বৈদ্যুতিক সংযোগ কারা দিয়েছেন, এই বিষয়গুলি কিন্তু আসলে তদন্তের পর বের হয়ে সুস্পষ্ট কোনো তথ্য বাড়ির মালিকও দিতে পারেননি। তবে ফায়ার সার্ভিস যেটা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এখানে যিনি এসেছিলেন এসি ল্যান্ড তিনি যেটি নিশ্চিত করেছেন যে প্রাথমিকভাবে কোনো সঠিক প্রয়োজনীয় কাগজপত্র তারা দেখাতে পারেননি এবং বাহ্যিকভাবেই দেখে বোঝা যাচ্ছে যে এই বাড়িগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণর কথা মাথায় রেখেই কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন কারা এই অনুমোদনটি দিয়েছেন, কিভাবে এই সংযোগগুলো এসেছে সেগুলো আসলে তদন্তের পর বের হবে। এই এলাকার জোনাল যারা অফিসার রয়েছেন, তিতাসের কারা রয়েছেন, গ্যাসের কারা রয়েছেন কিংবা বিদ্যুতের কারা রয়েছেন, সেই বিষয়গুলোকে তদন্তের পর এসিল্যান্ড এসেছিলেন তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে গেছেন এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি সকাল 7টার এবং প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে যারা অবস্থান করছেন তাদেরকে উদ্ধার করেছে, এখন কিন্তু সেই অর্থে উদ্ধার কার্যক্রম চলছে না। এখন এখানে কিছু স্থানীয় পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানার যারা পুলিশ সদস্য রয়েছেন তারা এখানে রয়েছেন, নিশ্চয়ই বাড়িওয়ালার সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে কিভাবে ভবনটিকে ওঠানো হবে নাকি ভবনটিকে একেবারেই ভেঙে ফেলা হবে সেই বিষয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। প্রথম বিষয়টি হচ্ছে যে যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং এখানে এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি, তো সেটি একটি ভালো সংবাদ হলেও এই এলাকায় বা আশেপাশের কয়েকটি ভবনেও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই ডোবাটি এবং ডোবাটির উপরে পুরোটাকে ভরাট না করেই কিন্তু এটিকে আসলে রয়েছে। এই যে ডোবাটি এটি কি কোনো ব্যক্তি মালিকানাধীন ডোবা কিংবা নাকি এটি কারো সরকারি কোনো জমি, সেই বিষয়ে কিন্তু চূড়ান্তভাবে স্থানীয় প্রশাসন জানাতে পারেনি। এটি আসলে সময়ের পরে হয়তো কিছু সময়ের পরে হয়তো সেগুলো বিস্তারিত জানা যাবে। রায়হান, আরেকটি বিষয়ে জানাবেন, ভবনটি তো আজকে পুরোপুরি ডোবার মধ্যে পড়ে গিয়েছে, তো এর আগে গত 2-1 দিনে ভবনটি পড়ে যাবে বা কোনো ধরনের ভূমিকম্প বা নড়ানড়ি হয়েছে এ ধরনের কোনো আলামত পেয়েছিল কিনা, ভবন মালিক এ বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা আপনাকে? সেক্ষেত্রে ভবন মালিক এরকম কোনো তথ্য দিতে না পারলেও তিনি যেটি বলছেন যে তিনি যখন ভবনটি নির্মাণ করেছেন আজ থেকে 21 বছর আগে, তখন এটি এত ডোবা ছিল না, এত পানি ছিল না। এটি তার প্রথম দাবি এবং তার দ্বিতীয় দাবিটি হচ্ছে এই ভবনটির ঠিক পেছনে আপনি যে ভবনটি দেখতে পাচ্ছেন তার পাশে বা তার আরেকটি ভবন মালিক বা তার পাশের যে প্লটের মালিক তারা কিছুদিন থেকে তারা মাটি সরিয়েছেন কিংবা বালি সরিয়েছেন এমন একটি দাবি তিনি অস্পষ্টভাবে করছেন। যদিও তিনি গণমাধ্যমে প্রথমে কথাটি বলে পরবর্তী সময় তিনি কথাটিকে এড়িয়ে যান এবং আশেপাশের যারা রয়েছেন তারাও কিন্তু বিষয়টি বলছিল যে এখানে কিছুটা বালি কিংবা মাটি সরানো হয়েছে যার ফলে এটি আসলে ঘটে থাকতে পারে। তবে আপনি যেটি জানতে চাইছেন সেটি আসলে একেবারেই সুস্পষ্ট করে বলাটা মুশকিল, কারণ তারা এমন কোনো আলামত দেখেনি, একেবারেই হঠাৎ করে ঘটনাটি ঘটে গেছে বলে কিন্তু বাড়ির মালিক বলছে। এবং যখন ঘটনাটি ঘটেছে বেলা সকাল 7টার সময় তখন কিন্তু তিনি ঠিক ভবনটির গেটের সামনে তিনি কিন্তু বসেছে। আমি যেমনটি বলছিলাম যে এই ভবনটিতে কিন্তু আজকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল এই বাড়িটিতে, তো যার ফলে উনি কিন্তু ঠিক ভবনের বাইরে বসেছিলেন এবং তিনি তার চোখের সামনে ভবনটি পিছনে হেলে পড়ে গেছেন এমনটি কিন্তু বলছেন। রায়হান, আপনি যেখান থেকে লাইভ করছেন তার আশপাশে অনেক ভবনই দেখতে পাচ্ছি ডোবার উপরে নির্মিত হয়েছে, এই বিষয়ে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। এখনও সরেনি পুরান ঢাকার রাসায়নিকের গুদাম, শুধু প্রকল্পেই আটকে আছে উদ্যোগ। চকবাজার, বাবুবাজার সহ পুরান ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকাগুলো আগের মতোই আগুনের উচ্চ ঝুঁকিতে। ফায়ার সার্ভিস বলছে এসব কারখানায় প্রায় ঘটছে অগ্নিকাণ্ড। নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডের 9 বছরের মাথায় চুরিহাট্টা ট্র্যাজেডি। আবারও পুরান ঢাকা থেকে রাসায়নিকের কারখানা ও গুদামগুলো সরানোর হাকডাক, কিন্তু বদলায়নি কিছুই। চুরিহাট্টা অগ্নিকাণ্ডের 2 বছর পরের চিত্র এটি। আরমানিটোলা, বাবুবাজার, চকবাজার সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকার আবাসিক ভবনের নিচে রাসায়নিকের রমরমা ব্যবসা। প্রতিদিনই বিভিন্ন রাসায়নিকে গুদাম ভর্তি করছেন ব্যবসায়ীরা। আমি 40-45 বছর ধরে এই লাইনে, এইখানে মিটপুরে আগুন লাগছে কেমিক্যালের গুদামে, এরকম কোনো নজির নাই। মানুষ চলার পথে অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট বন্ধ করে রাখতে হবে, একটা দা দিয়া আমার ঢাকা 70 কোটি মানুষকে জব করে ফেলতে পারবি ছুরি দিয়া, সেটাকে আটকে রাখতে পারবেন। চুরিহাট্টা অগ্নিকাণ্ডের পর 24টির মতো সুপারিশ করেছিল ফায়ার সার্ভিস, যার মধ্যে স্বল্পমেয়াদী কয়েকটি বাস্তবায়ন হয়েছে, অগ্রগতি কম দীর্ঘমেয়াদী সুপারিশের।
এখন ঝুঁকিমুক্ত তো আপনি বলতে পারবেন না, এই জন্য বিকজ পুরোনো টাকা থেকে এখন সমস্ত কেমিক্যালের গোডাউন সরে নেই, এখনও কেমিক্যালের ব্যবসা চলছে। প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্যাদি থাকলে সেখানে আগুনটা ছড়ায় বেশি, বিকজ এটা একটা দাহ্য পদার্থ। বিশেষজ্ঞরা বলছেন পুরান ঢাকায় ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা না করায় আগুনে প্রাণহানির শঙ্কা থেকেই যাচ্ছে। পানির সংকট রয়েছে এবং হাইড্রেন্টও যেটা আছে ডিজাইন এগুলো বিভিন্ন শহরে করা হয় না এখনো। হাইড্রেন্টের যদি একটা পরিকল্পনা করা যায়, ওয়াসার যদি ব্যবস্থা করে এটা করা সম্ভব হয়। শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি নজরদারির দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। শুধু ট্রেড লাইসেন্স বন্ধ রাখার মধ্যে সীমাবদ্ধ তাদের কার্যক্রম। একটি গাছ কিন্তু একদিনে বড় হয় না, আর একটি বড় গাছ কিন্তু এক কোপে কিন্তু কাটা যায় না, অনেকগুলো কোপ তাকে দিতে হয়, একটা গাছ কর্তন করতে পারি না। সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। সরকার তো কাজ করছে, জমি অধিগ্রহণ করতে হবে, বিল্ডিং করতে হবে, এই তালিকা লাগবে, ওদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, ইটিপি করতে, অনেকগুলো বিষয় আছে। চাইলে কিন্তু একদিনের মধ্যে কিন্তু পারি না আমরা। এদিকে 2020 সালের মধ্যে পুরান ঢাকা থেকে 167 কোটি টাকার ব্যয়ে অস্থায়ী কেমিক্যাল পল্লীতে গুদাম স্থানান্তরের কথা থাকলেও ঘরই নির্মাণ হয়নি। আর জমি অধিগ্রহণ শেষ হয়নি মুন্সিগঞ্জের স্থায়ী কেমিক্যাল পল্লীর, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হবে 2022 সালে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে এক যুবকের হাতে খুন হয়েছেন তার সৎমা, ভাই ও বোন। বৃহস্পতিবার রাতে সিলেট সদরের বিআরডিসি এলাকার বাসায় তার পরিবারের সদস্যদের ছুরিকাঘাত করে 22 বছর বয়সী আবাব হোসেন, জানিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে, তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। প্রথম স্ত্রীর সন্তানের হাতে খুন হলেন দ্বিতীয় স্ত্রী ও 2 সন্তান। ভয়াবহ এই ঘটনায় বারবার মূর্ছা যাচ্ছেন মুদি ব্যবসায়ী আফজাল হোসেন খান বুলবুল। তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বৃহস্পতিবার রাত 12টার দিকে সিলেট শাহপুরান থানাধীন বিআইডিসি এলাকার মীরমহল্লায় ঘটে নৃশংস এ ঘটনা। 22 বছর বয়সী আবাবির ছুরির আঘাতে মৃত্যু হয় সৎমা রুবিয়া বেগম ও 9 বছর বয়সী বোন মাহার। গুরুতর আহত হয় 7 বছরের ভাই তাহসান। চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। এদিকে ছুরিকাঘাত করার পর ঘরে আগুন ধরিয়ে দেয় আবাব। অন্যরা পুলিশে সহ আমি সহ পুলিশে সহ গিয়া সেই ভিকটিম যারা এরারে উদ্ধার করে মেডিকেলে পাঠাইছে এবং আগুন নিবাইছি এবং এই আসামি জেরে পুলিশের হাওলা লিখেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৎমা ও ভাই বোনদের উপর ক্ষোভ থেকেই তাদের ছুরিকাঘাত করেছেন বলে জানিয়েছে অভিযুক্ত আবাব হোসেন। এখনো জিজ্ঞাসাবাদ চলতেছে, তবে প্রাথমিকভাবে যেটা সে স্বীকার করেছে যে এই ঘটনা সে ঘটিয়েছে এবং মায়ের প্রতি, তার সৎ মায়ের প্রতি তার কিছু রাগ ক্ষোভ ছিল, এটা প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় গুরুতর আহত 7 বছর বয়সী তাহসানকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু তাহসান। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেটের হত্যাকাণ্ডের ঘটনার আরও বিস্তারিত জানাতে এবার সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, এই যে নৃশংস ঘটনা হলো, আমরা শুরুতে একটু আসামি আবাবের বিষয়ে জানতে চাই যে সে কি কারণবশত এই কাজগুলো করেছে। আশেপাশের যারা প্রতিবেশী ছিল বা অন্যান্যরা কেউ কি এই ঘটনা আঁচ করতে পেরেছিলেন কিনা, বা তার পরিবারের সাথে কি ধরনের সমস্যা ছিল, এই ব্যাপারে কি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? আবাব হোসেন, যিনি আসলে বসবাস করতেন বিয়ানীবাজারে, অর্থাৎ আবাব হোসেনের যিনি পিতা রয়েছেন আফজাল হোসেন খান বুলবুল, ওনার নিজেরও বাড়ি হচ্ছে বিয়ানীবাজার, সিলেট জেলার একটি উপজেলা বিয়ানীবাজার। সেখানটায় ওনার প্রথম স্ত্রী থাকেন আবাব হোসেন, তার মা এবং তার ছোট বোনকে নিয়ে আসলে তারা সেখানটাই থাকে। এবং আফজাল হোসেন খান বিগত 10-12 বছর ধরেই সিলেট মহানগরীর বিআইডিসি এলাকায় তারা বসবাস করেন। তার দ্বিতীয় স্ত্রী এবং এক কন্যা সন্তান এবং একটি শিশু সন্তান তাহসান সহ তারা এখানটায় বসবাস করতেন। তো আবাব তিনি তো ক্ষুব্ধ ছিলেনই, কিন্তু পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে 4 মাসের মতো ধরে সময়ে তিনি ওনার যে সৎমা, অর্থাৎ সৎমার পরিবারেই
থাকতেন, যেহেতু তাদের একটি ভুসিমালের দোকান রয়েছে সেই বিআইডিসি এলাকায়, সেই ভুসিমালের দোকানের পাশেই তাদের বাসা। তো সেখানটায় থেকে সে তার বাবাকে সাহায্য সহযোগিতা করতেন এবং সে মোটামুটি এই 3-4 মাস ধরে অনেকটা স্বাভাবিক জীবনযাপনই করেছে এবং প্রতিবেশীরা কিন্তু কেউই তার বিপরীতে কোনো ধরনের খারাপ মন্তব্য কিংবা সে নেশাগ্রস্ত এই ধরনের কোনো বিরূপ মন্তব্য আমরা পাইনি, বা পুলিশও যেটি জানিয়েছে সে কিন্তু নেশাগ্রস্ত নয়। প্রাথমিক ধারণা পুলিশের সেটি হচ্ছে ক্ষোভের থেকে, অর্থাৎ দীর্ঘদিনের ক্ষোভ সৎ মায়ের প্রতি এবং এই যে সৎ ভাই বোন তাদের প্রতি ক্ষোভের থেকেই তাদেরকে ছুরিকাঘাত করেছে এবং একটা সময় কিন্তু সে এই হত্যাকাণ্ড চালানোর পর ঘরে আগুনও ধরিয়ে দেয় যাতে করে সে নিজেও আত্মহত্যা করতে পারে, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়। যখন সে ছুরিকাঘাত করে, তার যে এই ছুরিকাঘাত করার ফলে তার মা এবং বোনের আত্মচিৎকারেই মূলত প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে এবং আগুন নেভাতে সাহায্য করে এবং পরবর্তীতে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাইও মারা যায়। এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি, মামলা হয়তো সন্ধ্যা থেকে দায়ের হতে পারে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। সিলেটের হত্যাকাণ্ডের ঘটনা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল এলাকায় মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 2টি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত 11:55 এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, বাড়িধারা ও তেজগাঁওয়ের 5টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। ওই এলাকার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে আসতে সমস্যায় পড়তে হয়েছে বলেও জানান তিনি। যে পরিস্থিতিতে, যে পরিবেশে এই ধরনের কারখানা গড়ে উঠেছে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই মারাত্মক মানুষের জীবনের জন্য। কারণ এরকম একটা জায়গায় আমাদের গাড়ি যেমন আনা যায় না, আমাদের লোকজনের কাজ করতেও ব্যাপক সমস্যা হয়। আর এরকম জায়গায় কারখানা হওয়াটা একেবারেই উচিত নয়। তো আমরা মাশাআল্লাহ তারপরও অত্যন্ত দ্রুততার সাথে অনেক সুন্দরভাবে কাজ করেছি, যে আমরা খুব দ্রুততার সাথে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং 1 ঘন্টার মধ্যে আমরা আগুনটা সম্পূর্ণ নির্বাপনও করে ফেলেছি। করোনা টিকা দেওয়ার অনুপাতিক হারে দক্ষিণ পূর্ব এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া রয়েছে বাংলাদেশের পেছনে। এ ধারা অব্যাহত থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদ পৌঁছে যেতে পারে সর্বোচ্চ টিকা দেয়া প্রথম 10 দেশের তালিকায়। করোনা মহামারী ঠেকাতে টিকা দেয়া হচ্ছে বিশ্বের নানা দেশে। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় 17 কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। আর এক্ষেত্রে সবার আগে থাকা যুক্তরাষ্ট্র দিয়েছে 6 কোটি, চীন 5 কোটি 52 লাখ, যুক্তরাজ্যে 1.5 কোটি, ভারতে 82 লাখ আর ইসরায়েলে 63 লাখ। তবে প্রতি 100 জনের বিপরীতে টিকা দেওয়ার হার বিবেচনায় সবচেয়ে এগিয়ে ইসরায়েল। 17 ফেব্রুয়ারি পর্যন্ত তারা শতকরা 77.48 জনকে টিকা দিয়েছে। এই অনুপাতে ভারতে 0.68, পাকিস্তানে 0.02 ও ইন্দোনেশিয়ায় 0.64। এ অবস্থায় দেশে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে জ্যামিতিক হারে বেড়েছে টিকা দেওয়ার হার। বৃহস্পতিবার পর্যন্ত দেয়া হয়েছে 18,48,000-এরও বেশি ডোজ। এর অনুপাত শতকরা 1 জন। সে হারে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, সাধারণের আগ্রহ এ ধারায় থাকলে ফেব্রুয়ারি শেষ নাগাদ 30 থেকে 35 লাখ ডোজ দেয়া সম্ভব। আর তাতে সর্বোচ্চ টিকা দেওয়ার প্রথম 10 দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ। এখন যুক্তরাষ্ট্র বা আমেরিকা সবচেয়ে বেশি টিকা দিতে সফল। ইউরোপের অন্যান্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত যে দেশগুলো, জার্মানি, ফ্রান্স, স্পেন বা অন্যান্য দেশগুলো টিকাদানে পিছিয়ে, কানাডার মতো। এর মূল কারণ হলো তারা টিকা সরাসরি পাচ্ছে না, অর্থাৎ এখানে টিকার কূটনীতিকে তারা পিছিয়ে আছে। যদিও তারা বুকিং আগে দিয়েছে, কিন্তু সেই দিক বিবেচনায় আমরা চিন্তা করলে বাংলাদেশ কিন্তু আমরা অনেক এগিয়ে। বাংলাদেশে করোনা টিকার ডোজ এ পর্যন্ত এসেছে 70 লাখ। আগামী 5 মাসে ভারতের সেরাম থেকে 2.5 কোটি আর কোভ্যাক্সের কাছ থেকে 1.25 কোটি মিলিয়ে 4.5 কোটি ভ্যাকসিন পাচ্ছে ঢাকা। এতে 2.25 কোটি মানুষকে দেয়া যাবে সুরক্ষা। এখন দেশে প্রায় 1000-এরও বেশি হাসপাতালে দিনে টিকা দেয়া হচ্ছে প্রায় 2.25 লাখ। এপ্রিলের প্রথম থেকে আমাদের ডাবল ডোজ টিকা শুরু হবে। তখন আরেকটা চ্যালেঞ্জ সামনে আসবে, সেটা হলো যে তখন এই টিকা, যেমন আমরা প্রতিদিন 3 লাখ লোককে টিকা দেওয়ার প্রস্তুতি দেখছি, কিন্তু সেটা ডাবল হতে হবে, কারণ 8 মাস পরে যারা আসবে তারা এবং যারা চলমান টিকা, তো সেই ব্যবস্থাপনা এখন থেকে তৈরি করতে হবে।
জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা কিছুদিনের মধ্যে শিশুদের দেয়া শুরু করবে অনেক দেশ। এতে বাংলাদেশও আগ্রহী বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তঃসত্ত্বা নারীরা 70% বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন বলে তথ্য মিলেছে যুক্তরাষ্ট্রের নতুন এক গবেষণায়। এক্ষেত্রে অন্তঃসত্ত্বাদের জরুরি ভিত্তিতে টিকা কার্যক্রমের আওতায় আনার পরামর্শ গবেষকদের। এদিকে বিশ্বে করোনায় আরও 11,500 প্রাণহানি হয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় 4 লাখ। এ নিয়ে মৃতের সংখ্যা 24,52,000 ছাড়িয়েছে, আক্রান্ত 11,08,00,000-এর বেশি। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিশ্বের অনেক দেশেই অন্তঃসত্ত্বা নারীদের টিকা কার্যক্রমের বাইরে রাখা হয়েছে। তবে নতুন উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিষয়ক জার্নালের প্রতিবেদন। আমেরিকান জার্নাল অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিতে প্রকাশিত গবেষণা বলছে, করোনায় 70% বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন অন্তঃসত্ত্বা নারীরা। সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে তাদের করোনার টিকা কর্মসূচির আওতায় আনার আহ্বান গবেষকদের। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েছে করোনার নতুন ধরন। সিডিসির তথ্য মতে যুক্তরাষ্ট্রের 1,500-এর বেশি মানুষ নতুন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা মোকাবিলায় 100 দিনের মধ্যে নতুন ভ্যাকসিন তৈরির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এজন্য G7 দেশগুলোর পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানাবেন তিনি। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। নতুন করে 1,500 নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 2,43,000-এর বেশি। চিলিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় খুলে দেয়া হয়েছে রেস্তোরাঁ ও থিয়েটার। আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়েতে। হংকংয়ে করোনার বিস্তার কিছুটা কমায় খুলে দেয়া হয়েছে রেস্তোরাঁ ও পাব। জাপানে 90 জনের দেহে মিলেছে করোনার নতুন ধরন। করোনায় 1 লাখ মৃত্যুর সাক্ষী হল আফ্রিকা, আক্রান্তের সংখ্যা 38 লাখের বেশি। ভারতের মহারাষ্ট্রে আবারও বেড়েছে সংক্রমণ। বৃহস্পতিবার 5,000-এর বেশি আক্রান্তের তথ্য মিলেছে। 2.5 মাসে এই সংখ্যা সর্বোচ্চ। এর মধ্যে মুম্বাইয়ে শনাক্ত হয়েছে 7 শতাধিক। নতুন করে সংক্রমণ বাড়ার জন্য করোনার নতুন ধরনকেই দায়ী করছে কর্তৃপক্ষ। সংক্রমণ রুখতে মুম্বাইয়ের 2টি এলাকায় নিষেধাজ্ঞা জারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে 300 পুলিশ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে যা যা থাকছে: সরকারি দামে খুচরা পর্যায়ে এবং যথাযথ স্বীকৃতি না পাওয়ায় ভাষা সৈনিকদের আক্ষেপ, নেই কোনো তালিকা বা রাষ্ট্রীয় সম্মানী। শ্রম আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিলে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। অবিলম্বে আইন সংশোধন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনটির নেতারা দাবি করেন, শ্রম আইনের 23, 26, 27 সহ বেশ কিছু ধারা সরাসরি শ্রমিকের স্বার্থবিরোধী। শ্রমিকদের চাকরির নিরাপত্তা, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কিছু অধিকার এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে জানান সংগঠনটির নেতারা। বক্তারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে সবসময় মালিকদের স্বার্থ রক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয়, তার বিপরীতে শ্রমিকের অধিকার রক্ষায় কার্যকর তেমন কোনো উদ্যোগ থাকে না। এ সময় ILO কনভেনশন অনুসারে শ্রমিকদের অধিকার বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা। আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা সরকারের কাছে নেই, আর তাই এর দায় বিএনপি জামায়াতের উপর চাপাতে হচ্ছে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ উত্তর চাচ্ছে, আল জাজিরার যে কথাগুলো তুলে ধরেছে এগুলোর উত্তর চাচ্ছে, তো এগুলো তো তারা কোনো উত্তর দিচ্ছে না। তো এগুলো যখন উত্তর দিচ্ছে না কিংবা দিতে পারছে না, তো তারা যে ওই বাংলাদেশের এই 100 বছর আগে যে রাজনীতি ওর কাঁধের উপর তুলে দেবে, এগুলো তো লাভ নাই। কারণ এগুলো বলার অর্থ হচ্ছে যে তাদের কাছে কোনো উত্তর নেই। পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নাম সর্বস্ব কয়েকটি সংগঠন।
অভিযোগ আছে অর্থের বিনিময়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পরিচালনার অনুমোদন নেয় তারা। প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক না হলেও পল্লী চিকিৎসকদের চাপ দিয়ে প্রশিক্ষণ নিতে বাধ্য করে এসব সংগঠন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুম চলছে স্থানীয় পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা। আয়োজক পল্লী চিকিৎসকদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি। তবে এই কর্মশালায় আর্থিক বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রশ্নই নেই, কেন প্রতারণা হবে? হাজার হাজার অ্যাসিস্ট্যান্ট আছে ওখানে, 6টা অ্যাসিস্ট্যান্ট কাজ করতেছে, এখানে প্রতারণার কিছু নেই। এটা আমার একটা প্রতিষ্ঠানে একটা গভর্নমেন্ট অর্ডার দেওয়া আছে, গভর্নমেন্টের সাথে একটা এমন চুক্তি আছে আমাদের। নিজেদের অর্থায়নের কথা বলে অনুমোদন নিলেও চিকিৎসকদের কাছ থেকে জনপ্রতি 7.5 থেকে 8,000 টাকা নিচ্ছে আয়োজকরা। আমাদের বলা হয়েছে গ্রাম ডাক্তার সমিতি থেকে আমাদের বাধ্যতামূলক ট্রেনিং করতেই হবে, বা সিভিল সার্জন থেকে যদি রেট টেট দেয় এরকম কোনো ঝামেলা যেন না হয় তার জন্য আর কি। এটা এখন ভর্তির জন্য দিচ্ছি প্রাথমিকভাবে 3,000 টাকা দিচ্ছি, আর 5,000 টাকা দিতে হবে এখনো। দেশের সব পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হলে লুট করা টাকার অঙ্ক কোথায় দাঁড়াবে তা সহজে অনুমান করা যায়। ব্যবসায়িক উদ্দেশ্য থাকলে আমরা যদি, আমি যে দেখলাম আপনি বললেন সাতক্ষীরাতে যে এরকম ঘটতেছে, এরকম যদি কেউ করে তাহলে আমরা এটা বন্ধ করে দেব। অবশ্য প্রতিবেদন প্রচারের আগে তা বন্ধের নির্দেশনা আসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এতে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের অনুসন্ধানের প্রেক্ষিতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। এ বিষয়ে আরও বিস্তারিত দেখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ভোজ্য তেল। মানবেঁধে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে নির্ধারিত দামের 10 থেকে 15 টাকা বেশিতে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, শুল্ক কমানোর পাশাপাশি রোজা শুরুর আগেই টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে বিক্রি করা হলে দাম নিয়ন্ত্রণে আসবে। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে সম্প্রতি দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি লিটার খোলা সয়াবিন মিল গেটে 160 টাকা এবং খুচরা মূল্য 115 টাকা করা হয়। বোতলজাত সয়াবিন লিটার প্রতি খুচরা মূল্য 135 টাকা, আর 5 লিটার ওজনের বোতলজাত সয়াবিন 630 টাকা। কিন্তু নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ভোজ্য তেল। খুচরায় খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 130 টাকায়। আমাদেরকে যে 7টা দিত কোম্পানি, এখন ওই 7টা দিচ্ছে না। এখন বলতেছে সরকার নির্ধারণ করে দিচ্ছে, এখন আমরা বাড়তি রেটে নিতে হবে। 580 টাকা কেনা ছিল, আমরা বেচছি কত 85 টাকা 90 টাকা। তো এখন সরকারে নির্ধারিত করার কারণে মনে করেন কোম্পানি আপনার তেল 600 টাকা করে লাগছে। দাম নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপের পরও ভোক্তা পর্যায়ে এর সুফল না আসায় ক্ষুব্ধ ক্রেতারা। আগে তো আরো কম ছিল, এখন যেহেতু ঊর্ধ্বমুখী আর সরকার যে 115 টাকা নির্ধারণ করছে এটা তো আসলে কেউ মানে না। কিন্তু গভর্নমেন্টের কারণ সামনে রমজান আসছে, আর কম হলে আমাদের জন্য সুবিধা হইতো, কারণ যে বর্তমানে এখন আমাদের যে ইনকাম সোর্স কিন্তু এখন সব কিছু দামই বাড়তি। এদিকে বাড়তি চালের দামও। টিসিবির হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে নাজির ও মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা। মোটা চালের দর বেড়েছে কেজিতে 10 টাকারও বেশি। যে বেতন আমরা পোষাইতে পারি না, এখন এই বিচারটা আমি কার কাছে দেবো, আমি কার কাছে বলবো? আমরা সাধারণ মানুষ তো কারো কাছে যাইতে পারি না। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, বাজার নিয়ন্ত্রণে সহনীয় দামে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা করতে হবে। সেজন্য টিসিবিকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ তাদের। রোজার শুরু কয়েক সপ্তাহ আগে শুরু করা হয় তাহলে ভালো হবে, আর এর পরিমাণ যদি বৃদ্ধি করা যায় তাতেও ভোক্তারা কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারবে। যেসব ব্যবসায়ী সরকারের নির্ধারিত দামে পণ্য বিক্রি করছে না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলের দাম নিয়ে আরো জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, তেলের দাম সরকার নির্ধারণ করে দিলেও তেলের বাজার এখনো অস্থির, তো এ বিষয়ে কি যুক্তি দাঁড় করাচ্ছেন আসলে বিক্রেতারা?
আমি খুচরা পর্যায়ের বিক্রেতাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি তাদের কাছে একটি কথাই আমরা জানতে পেরেছি, সেটি হলো যে যারা পাইকারি বিক্রেতা তারাই নানা অজুহাতে তাদের কাছ থেকে দাম বেশি দিচ্ছেন এবং কোনো ক্ষেত্রে সেটি সরকার নির্ধারিত দরে তো নয়, বাজার দরে থেকেও অনেক সময় বেশি নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন, যে কারণে খুচরা পর্যায়ে বাজারে কোনোই প্রভাব ফেলতে পারছে না সরকার নির্ধারিত দর। আমি কয়েকজন খুচরা বিক্রেতার সাথে একটু আগে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যেটি খোলা তেল যেটি 115 টাকা বিক্রি হওয়ার কথা সেটি এখন অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে 127-128 টাকা, কোনো ক্ষেত্রে 130 টাকা লিটার পর্যন্ত। আর যেগুলো বোতলজাত তেল সেগুলোর দাম আরও বেশি, 630 টাকা পর্যন্ত এখন যে বাজার চলছে সেটি ভালো কোম্পানিগুলোর তেল, অর্থাৎ 600 টাকার নিচে আর বোতলজাত 5 লিটারের কোনো তেল এখন আর বাজারে নেই। দুই একটি প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে আগে কেনা দরের চেয়ে কম থাকায় তারা কিছুটা কম দামে 610-20 দরে বিক্রি করছে, কিন্তু যেটি বাস্তব অবস্থা সেটি হলো এই দর আর ধরে রাখা যাবে না আগামী 3 থেকে 4 দিনের মধ্যে, কারণ একেবারে যারা পাইকারি বিক্রেতারা তারা দাম আরও বাড়িয়ে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। এবং শুধু সয়াবিন নয়, এর বাইরে পাম অয়েল সহ অন্যান্য তেলেরও দাম বেড়েছে। আমি একটু আগে একজন পাইকারি বিক্রেতার সঙ্গে কথা বলেছি, খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি পাম অয়েলে, তারা বলছে যে গত 7 দিনের মধ্যে 6 টাকা বেড়েছে প্রতি লিটারে। একই অবস্থা অন্যান্য তেলের ক্ষেত্রে। এই তেলের বাইরেও অন্যান্য যে ভোগ্যপণ্যগুলো রয়েছে, বিশেষ করে চিনি, চাল এবং অন্যান্য পণ্য, সেগুলোর দাম বাড়তির দিকেই বলছেন খুচরা বিক্রেতারা। আর বাজারের এই অবস্থা তাদের অভিজ্ঞতা তারা যেটা বলছেন যে যারা পাইকারি বিক্রেতা তাদের কাছ থেকে যে আভাস তারা পেয়েছেন তাতে রোজার আগে বা রমজানের আগে সয়াবিন, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দাম কমার সম্ভাবনা বলা যায় যে একেবারেই কম, তেমনই আশঙ্কার কথা তারা জানিয়েছেন। এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে রমজানের আগে অধিকাংশ ভোগ্যপণ্যের দামই অস্থিতিশীল একটা অবস্থার মধ্যে থাকবে এবং সেটি যারা সাধারণ ভোক্তা তাদের জন্য কেনা অনেকটাই কষ্টকর হয়ে পড়বে। হাসিবুর, আমরা বুঝতেই পারছি যে তেলের দরে ক্রেতাদের একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছে, আর এই কারণেই সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছিল। তো তদারকির জন্য কোনো ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখতে পেরেছেন কিনা বগুড়ায়? আমি এই বাজার যেটি ফতেয়ালি বাজার বলা যায় যে বগুড়া শহরের সবচেয়ে বড় বাজার, সেই বাজার সহ অন্যান্য বাজারে এখন পর্যন্ত এরকম কোনো উদ্যোগের কথা আমরা জানতে পারিনি। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলছে যে তারা পরিস্থিতি বিবেচনায় খুব শীঘ্রই মাঠে নামবেন এবং সবগুলো বাজারেই তাদের পক্ষ থেকে সরকার নির্ধারিত দরে যারা তেল বিক্রি করছেন সেটিতে বাধ্য করা হবে এবং সেক্ষেত্রে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত যে প্রক্রিয়া বা ব্যবস্থা সেটিও তারা নেবেন। কিন্তু খুচরা বিক্রেতাদের যে বক্তব্য সেটি হলো যে তারা বাধ্য হয়ে এই দামে বিক্রি করছেন, মূলত তারা বেশি দামে পাইকারদের কাছ থেকে কিনছেন, 2-2.5 টাকা লাভ বা কোনো ক্ষেত্রে শতকরা 3 টাকা লাভে তারা বিক্রি করছেন, এরকমই দাবি খুচরা বিক্রেতাদের। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। যথাযথ স্বীকৃতি ও সম্মাননা না পাওয়ার আক্ষেপ জানিয়েছেন ভাষা সৈনিকরা। 3টি উৎসব সহ মাসিক ভাতা বাবদ একজন মুক্তিযোদ্ধার পেছনে বছরে সরকারের খরচ 1.5 লাখ টাকার উপরে, অথচ যাদের প্রেরণায় মুক্তিযুদ্ধ তাদের মেলেনি কাঙ্ক্ষিত সম্মাননা। ভাষা সৈনিকদের প্রশ্ন, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের বীজ বপন করলেও তাদের প্রতি এই উদাসীনতা কেন? ওই সময় একেবারে উত্তেজিত সময়ে ওরা গুলি শুরু হয়। রেজাউল করিম 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে রাজপথে নেমেছিলেন, বাবা মার অবাধ্য হয়েই। রফিক সালাম বরকতরা শহীদ হলেও ভাগ্যগুণে বেঁচে গিয়েছিলেন সেদিন। বৃষ্টির মতোই ছাড়লাম, ইট পাখা শুরু করলো। এটা খুব একটা এমন একটা সময় যে আমি ওই যে চোরা গেট, যে গেট দিয়ে পার হব সেই গেট আর আমি অবস্থান খুব খুব কাছাকাছি, আমি ওটা দিয়েই পার হব। ওটা যদি আমি পড়তাম ওই ক্রস ফায়ারে, কিন্তু আমি তখন পড়তাম। প্রায় 80 বছর পার করেছেন তিনি, অথচ মায়ের ভাষার জন্য ইতিহাসের বিরল সেই সংগ্রামের এখনো মেলেনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। করে এই সেক্টরটা আমাদের খুব নেগলেক্টেড হয়ে গেছে। এই যে কদিন আগে থেকে বলো না যে 6 মাসের মধ্যে ভাষা সৈনিকদের দেওয়ার জন্য একটা কিছু স্বীকৃতি অনেক হয় না। আমি তো ভাষা সৈনিক না, আমি তো মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু স্বীকৃতি দিয়ে গেছে, তাও তো পাই না। এগুলি হয় কি যে এগুলির রাস্তা লাগে। আরেকজন মঞ্জুরুল ইসলাম ভাষা আন্দোলনে যোগ দিতে দোহার থেকে ঢাকা এসেছিলেন। তিনি সক্রিয়ভাবে অংশ নেন ভাষা আন্দোলনে। আমি ওনার হাতটা ধরে বললাম, আরে আসেন তো ভাই, কি করবে, ধৈর্য নয় জেলে নেবে, আর কি করবে, মাইরে ফেলবে না গুলি করে, আসেন।
এই করে আমি একটু আগে আগে টানতে টানতে নিয়ে গেলাম গেটের বাইরে যাইয়া স্লোগান দিলাম আমি, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, নুরুল আমিনের কল্লা চাই। ভাষা সৈনিকদের সংখ্যাটা পর্যন্ত নির্ণয় না করায় ক্ষোভ তাদের মনে। রাষ্ট্র গঠনে যারা প্রথম রক্ত দিয়েছিলেন তারা কেন সর্বোচ্চ সম্মানটুকু পাবেন না, এমন প্রশ্ন ছিল রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে। যখন পাওয়া উচিত ছিল হয়তো রাষ্ট্রের আর্থিকভাবে সেই রকম সঙ্গতি ছিল না, তবে স্বীকৃতি দিতে তো কার্পণ্য করা উচিত না। একটু বিলম্ব হয়ে গেল, আমি মনে করি এখন হলো সেই তালিকাগুলো সংগৃহীত হয়ে লিপিবদ্ধ হওয়া উচিত এবং রাষ্ট্রীয়ভাবে তাদের সেই স্বীকৃতি থাকা উচিত। তাদের নামে কিছু প্রতিষ্ঠান, বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের নামে কিছু প্রতিষ্ঠান থাকা বাঞ্ছনীয়। কদিন পরে 21শে ফেব্রুয়ারি, এই শহীদ মিনারেই ঢল নামবে মানুষের শ্রদ্ধায় ফুলের স্তূপে ঢেকে যাবে শহীদ মিনারের বেদি। প্রশ্ন হচ্ছে, ভাষা সংগ্রামীদের মনের দুঃখ আর অভিমান কতটা ঘোচাতে পারবে এই সম্মান? সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আছে বিশ্বমানের ভাষা জাদুঘর এবং ভাষা আর্কাইভ। দেশ বিদেশের বিভিন্ন ভাষায় বর্ণলিপি, উৎপত্তি, ইতিহাস সংরক্ষিত আছে এখানে। অথচ প্রচারের অভাবে দর্শনার্থীদের তেমন আনাগোনা নেই। 2011 সাল থেকে কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ, গবেষণা ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান। তখন থেকে সক্ষমতার অভাবে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইনস্টিটিউট। অন্যদিকে যে গবেষণার কাজ আছে সেগুলো তেমন একটা প্রকাশ হয় না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আর্কাইভ, এখানে 153টি ভাষার বর্ণমালা আছে, 15টি ভাষার চারুলিপি আছে। আর্কাইভ ফর দ্য রাইটিং সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আদি লিখন বিধি কি, সেই লিখন বিধিকে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি চিত্রাত্মকভাবে। দুটি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগ আছে, অথচ বিভাগের অনেক শিক্ষার্থী জানেন না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এরকম একটি সুন্দর ভাষা জাদুঘর রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের এটি সম্পর্কে ধারণা কতটুকু। সংশ্লিষ্টরা বলছেন প্রচারণার অভাবেই এমন অবস্থা। ভাষা জাদুঘরে স্বাভাবিক অবস্থায় প্রতি মাসে দর্শনার্থী গড়ে মাত্র 10 জন। গবেষকরা বলছেন শিক্ষার্থীদের এখানে আনার জন্য ইনস্টিটিউটের বড় উদ্যোগের দরকার। সেই সঙ্গে প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়াতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষার যে কাজগুলো হয়েছে সেগুলোর যদি মোটামুটিভাবে যে সমীক্ষাগুলো তারা বের করেছে এটা যদি সবার কাছে পৌঁছে যায়, আমার মনে হয় তখন মানুষ জানতে পারবে যে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই কাজগুলো করেছে। কর্তৃপক্ষ বলছে প্রচারের জন্য তারা কাজ করছেন, সেই সঙ্গে ভাষা নিয়ে নতুন নতুন গবেষণাও করছেন তারা। প্রচারণা আমাদের একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা হলো যে আমাদের যে প্রদর্শনীর জন্য যে গাড়ি বাস থাকে সেগুলো সংগ্রহ করা। স্কুল কলেজে শিক্ষা সফর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে করার আহ্বান কর্তৃপক্ষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পর এবার মিয়ানমারের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য ও কানাডা। গণতন্ত্র রক্ষায় সেনা অভ্যুত্থানে জড়িত সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল দেশ দুটি। এদিকে সুচির মুক্তির দাবিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ চলাকালে আহত এক নারী মারা গেছেন। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের জবাবে গত সপ্তাহে মিয়ানমারের সেনা সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার গণতন্ত্র রক্ষায় একই পথে হাঁটল যুক্তরাজ্য ও কানাডা। বৃহস্পতিবার ব্রিটিশ সরকার জানিয়েছে মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নেতৃত্বদানকারী 3 জেনারেলের সম্পত্তি বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে তারা। রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তার ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল যুক্তরাজ্যের। আমাদের মিত্রদেশ যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। মিয়ানমার সেনাবাহিনী যে আচরণ করছে তার বিরুদ্ধে একই ধরনের কঠোর পদক্ষেপ নিতে আমাদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত মিত্র দেশগুলোর প্রতিও আহ্বান জানাচ্ছি। মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে সচেষ্ট হতে হবে, সেই সাথে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই দিনে কানাডাও ঘোষণা দিয়েছে তারা জান্তা সরকারের প্রধান সহ মিয়ানমারের 9 শীর্ষ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন নিষেধাজ্ঞা বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।
দেশটিতে চলমান পরিস্থিতি নিয়ে আসিয়ান সম্মেলনে আলোচনা করতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া ও ব্রুনাই। এদিকে সুচির মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের গণতন্ত্রপন্থীরা। ইয়াঙ্গুন, নেপিদো, মান্দালয় সহ গুরুত্বপূর্ণ শহরে চলছে প্রতিবাদ কর্মসূচি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগের চেষ্টা অব্যাহত রেখেছে সেনাবাহিনীও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজেও পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকে। আইপিএলে বেশি সময় খেলার জন্য বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার, সেই আবেদন মঞ্জুর করেছে বোর্ড। বৃহস্পতিবার আইপিএলের নিলামে 3,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্সে ভিড়েছেন দেশসেরা অলরাউন্ডার। এপ্রিলে মাঝামাঝি শুরু হবে টুর্নামেন্টটির 14তম আসর। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কা সিরিজেও তার অনুপস্থিতিতে দীর্ঘ হল জাতীয় দলে সাকিবের বিরতি। এর আগে পিতৃত্বকালীন ছুটির কারণে নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন টাইগার তারকা। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে ইউরোপা লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে 4-0 ব্যবধানে। আরেক ম্যাচে উলফসবার্গের বিপক্ষে টটেনহ্যামের জয় 4-1 গোলে। গেল মৌসুমে সেভিয়ার কাছে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ হয়েছিল। এবারের ইউরোপা লিগে ভুল শুধরে নিতে আগে থেকেই সতর্ক রেড ডেভিলস। দুর্বল সোসিয়েদাদের বিপক্ষে গোল উৎসবের শুরু ব্রুনো ফার্নান্দেজের সৌজন্যে। 27 মিনিটে প্রতিপক্ষ ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগান পর্তুগিজ তারকা। দ্বিতীয়ার্ধেও ব্রুনোর কল্যাণে লিড দ্বিগুণ করে রেড ডেভিলস। এরপর রাশফোর্ড ও জেমসের গোলে বড় জয় পায় সুলশায়ারের দল। আমরা ভালো খেলেছি, বিশেষ করে গোলমুখে আমরা ক্লিনিক্যাল ফিনিশিং দিতে পেরেছি। তবে প্রথম লেগে জিতেছি বলে দ্বিতীয় লেগকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। এদিকে আইপিএলে ম্যান সিটির কাছে বিধ্বস্ত হওয়ার পর টটেনহ্যামের দুর্দান্ত কামব্যাক। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধেই উলফসবার্গের জালে 3 গোল দেয় স্পার্স। অ্যাসিস্ট আর স্কোরিংয়ে আলাদা নজর কাড়েন গ্যারেথ বেল। বিরতির পর পেনাল্টি থেকে উলফসবার্গ 1 গোল শোধ দিয়েও ম্যাচে ফিরতে পারেনি। উল্টো অন্তিম সময়ে ভিনিসিয়াসের গোলে হারের পাল্লা ভারী হয় অস্ট্রিয়ান ক্লাবটির। আমি এটাকে দুর্দান্ত জয় বলবো না। উন্নতির অনেক সুযোগ রয়েছে। আমরা দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভুল করেছি। সামনের ম্যাচে শুধরে নিতে চাই সেগুলো। ইপিএল এর 2 জায়ান্টের জয়ের দিনে হোঁচট খেয়েছে আর্সেনাল। বেনফিকার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 47 কোটি মাইল যাত্রা শেষে নাসার পারসিভিয়ারেন্স রোবট সফলভাবে অবতরণ করেছে মঙ্গল গ্রহে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার প্রায় 1 টন ওজনের রোবটটি বৃহস্পতিবার রাতে অবতরণের পর ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে নাসার কর্মকর্তারা। আগামী 2 বছর মঙ্গলে প্রাণের অস্তিত্ব সন্ধান ও গ্রহটির বিভিন্ন উপাদান নিয়ে ছবি ও তথ্য পাঠাবে এই রোবট। বহু প্রতীক্ষার পর মঙ্গলের সফল অবতরণ করেছে নতুন এক রোবট। সফল অবতরণ নিশ্চিত হবার পরপরই উল্লাসে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সবাই। 6 চাকার এই স্বয়ংচালিত যানটি পৃথিবী থেকে তার 470 মিলিয়ন কিলোমিটার বা 47 কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল 7 মাস আগে। এই মহাকাশ মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল মঙ্গলের পৃষ্ঠে যানটির অবতরণের মুহূর্তটি। যেখানে এই মহাকাশ রোবটের মঙ্গল পৃষ্ঠ স্পর্শ করেছে সেই স্থানটি হল জেজেরা ক্রেটার। উপগ্রহে পাওয়া ছবি থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন একসময় এই গ্রহের স্থানটিতে বিশাল একটি হ্রদ থাকার লক্ষণ। তাদের ধারণা এই হ্রদটিতে প্রচুর পানি ছিল এবং সম্ভবত সেখানে জীবনও ছিল। 1 টন ওজনের রোভারটির মহাকাশযানটিতে রয়েছে একটি ল্যান্ডার ভিশন সিস্টেম, রয়েছে টেরেন রিলেটিভ নেভিগেশন, রিয়েল টাইম ছবি তুলে রাখার স্বয়ংক্রিয় যন্ত্র। আগামী 2 বছর মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এটি। এছাড়া মঙ্গলের মাটিতে কি কি উপাদান রয়েছে সেখান থেকে তথ্য, ছবি, অন্যান্য বিশ্লেষণ পাঠাবে পারসিভিয়ারেন্স রোভার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।